আজ আমরা পশ্চিমবঙ্গের একটা খুব ইন্টারেস্টিং নির্বাচনী এলাকা গোসাবার রাজনৈতিক অর্থনীতি নিয়ে কথা বলবো। আমরা ডেটা দিয়ে বোঝার চেষ্টা করব ঠিক কি কি শক্তি এখানে কাজ করছে। চলুন একটু গভীরে গিয়ে ব্যাপারটা বোঝার চেষ্টা করা যাক। তো প্রথমে জায়গাটাকে একটু চিনে নেওয়া যাক, তাই না? সুন্দরবনের একেবারে প্রাণকেন্দ্রে এই গোসাবা এমন একটা জায়গা যার পরিচয়টাই হলো জলের সঙ্গে বাঁধা। এখানকার মানুষের জীবন চলে কৃষিকে ঘিরে, কিন্তু সাইক্লোন, বন্যা এসব প্রাকৃতিক দুর্যোগ যেন তাদের জীবনের একটা অংশ হয়ে গেছে। দেখুন, যে কোনো জায়গার রাজনীতি বুঝতে হলে আগে তার মাটি, তার মানুষ, তার পরিবেশকে বুঝতে হয়। তো গোসাবার রাজনীতির গভীরে যাওয়ার আগে চলুন এলাকাটার সম্পর্কে কিছু জরুরি তথ্য জেনে নিই। প্রথমেই বলি, এটা একটা সংরক্ষিত আসন, মানে তপশিলি জাতি বা এসসি প্রার্থীদের জন্য। দক্ষিণ ২৪ পরগনার এই এলাকাটার মানুষের জীবনের সবচেয়ে বড় দুটো চ্যালেঞ্জ কি জানেন? এক, এখানকার নদী, আর দুই, প্রায় প্রতি বছর লেগে থাকা প্রাকৃতিক দুর্যোগ। এখানকার সামাজিক বিন্যাসটাও কিন্তু বেশ জটিল। জনসংখ্যার একটা বড় অংশ জুড়ে রয়েছে মাহিষ্য, যারা ওবিসি, মতুয়া সম্প্রদায় যারা এসসি, আর তার সাথে আছে একটা সাইজেবল সংখ্যালঘু জনগোষ্ঠী। মানে বুঝতেই পারছেন, এই তিনটে গোষ্ঠী কিন্তু এখানকার ভোটের খেলায় খুব বড় একটা ফ্যাক্টর। আচ্ছা, এলাকার পরিচয় তো হলো। এবার আসুন এই বিশ্লেষণের সবচেয়ে চমকপ্রদ অংশে। আমরা দেখব গোসাবার রাজনৈতিক হাওয়াটা কত দ্রুত আর কি নাটকীয়ভাবে বদলে গেছে, আর এই বদলের গল্পটা লুকিয়ে আছে ভোটের সংখ্যাতেই। ভাবুন একবার, ২০১৬ বিধানসভা ভোটে বিজেপির ভোট শেয়ার ছিল মাত্র ৬.৪%। হ্যাঁ, ঠিকই শুনছেন, ৬-এর একটু বেশি। মনে হচ্ছে খুবই কম, তাই না? কিন্তু অপেক্ষা করুন, আসল গল্পটা তো এখনও বাকি। আর ঠিক ৫ বছর পর 2021-এ সেই সংখ্যাটা গিয়ে দাঁড়াল 41.9%, প্রায় 42%, মানে 35.5 পার্সেন্টেজ পয়েন্টের একটা অবিশ্বাস্য লাভ। একে রাজনৈতিক ভূমিকম্প ছাড়া আর কী বা বলা যায় বলুন? এই চার্টটা দেখুন, গল্পটা আরও পরিষ্কার হয়ে যাবে। একদিকে বিজেপির ভোট শেয়ারের রকেট গতির উত্থান, আর অন্যদিকে ইন্টারেস্টিংলি টিএমসির ভোটও কিন্তু সামান্য বেড়েছে। এর মানে কি? মানেটা খুব সোজা, লড়াইটা পুরোপুরি দুটো দলের মধ্যে এসে দাঁড়িয়েছে, বাকিরা অপ্রাসঙ্গিক হয়ে গেছে। আর একটা ব্যাপার লক্ষ্য করুন, এখানকার ভোটাররা কিন্তু দারুণ সচেতন। ভোটদানের হারটা দেখুন, প্রায় ৮৫%। এর মানে হল এখানকার মানুষ নিজেদের স্থানীয় সমস্যা নিয়ে ভাবে, আর ভোটের মাধ্যমে তার জবাবও দিতে চায়। তো কি ঘটেছে সেটা তো আমরা সংখ্যায় দেখলাম, কিন্তু আসল প্রশ্ন হল কেন ঘটল? ভোটারদের মনে এমন কি ক্ষোভ ছিল যা এই বিরাট পরিবর্তনের জন্ম দিল? চলুন সেই কারণগুলোই খুঁজে বের করি। এই টেবিলটা দেখুন, মানুষের ক্ষোভের কারণগুলো এখানে স্পষ্ট। কাটমানি কালচার, শিক্ষক নিয়োগে দুর্নীতি বা ভোটের পর হিংসার মতো বড় বড় সিস্টেমিক সমস্যাগুলো, এগুলো মানুষের মনে একটা গভীর হতাশা তৈরি করেছে, আর তার ফলে ক্ষমতাসীনদের উপর বিশ্বাসটা কমে গেছে। শুধু বড় বড় দুর্নীতিই নয়, রোজকার জীবনের ছোট ছোট সমস্যাগুলো কিন্তু মারাত্মক। ভাবুন তো, সাইক্লোনের পর যে ত্রাণ আসে তার টাকা চুরি হয়ে যাচ্ছে, রেশনে যে চাল পাওয়া যাচ্ছে তার মান ভালো নয়, গ্রামের রাস্তাগুলো ভাঙাচোরা। এই সব কিছু সরাসরি মানুষের পেটে আর জীবনে গিয়ে লাগে। একদম ঠিক, যেমনটা এখানকার একজন মানুষ বলছিলেন, ঝড়ের পরে ত্রাণ তো আসে, কিন্তু সেটা যায় কোথায়? আমরা তো তার পুরোটা কখনোই হাতে পাই না। এই একটা লাইনেই যেন পুরো ছবিটা পরিষ্কার হয়ে যায়। পরিসংখ্যানের পেছনে থাকা মানুষের আসল কষ্টটা ফুটে ওঠে। তো একদিকে ভোটারদের মনে এত ক্ষোভ, এবার দেখা যাক এই পরিস্থিতিটাকে কাজে লাগিয়ে রাজনৈতিক দলগুলো তাদের স্ট্র্যাটেজি কিভাবে সাজাচ্ছে। পুরো ব্যাপারটা যেন একটা দাবার চাল। ক্ষমতাসীন দলের দিকে যদি তাকাই, তাদের শক্তি হল মজবুত সংগঠন আর পুরনো নেটওয়ার্ক, কিন্তু তাদের দুর্বলতাও মারাত্মক। একদিকে দুর্নীতির একটা পারসেপশন তৈরি হয়েছে, আর অন্যদিকে সরকারি পরিষেবা মানুষের কাছে ঠিকমতো পৌঁছাচ্ছে না, এই বিশ্বাসটাও নড়ে গেছে। এর জবাবে বিরোধী পক্ষ একটা চারমুখী স্ট্র্যাটেজি নিয়েছে, যাকে বলা হচ্ছে চতুর্মুখ মতবাদ। এর ৪টে দিক: ১. দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান; ২. নতুন জনকল্যাণমূলক কাজের প্রতিশ্রুতি; ৩. ডেটা ব্যবহার করে একেবারে বুথ লেভেলে ম্যানেজমেন্ট;
আর 4 হিন্দু ভোটারদের সুরক্ষার আশ্বাস। শুধু রাজনৈতিক কৌশল নয়, এবার চলুন দেখি সুশাসনের জন্য কি কি নক্কর প্রতিশ্রুতির কথা বলা হচ্ছে। মানে ভোটারদের বলা হচ্ছে আপনারা ভোট দিলে তার বদলে এই উন্নয়নগুলো পাবেন। যেমন ধরুন প্রজেক্ট নাম্বার 1, সব আবহাওয়ায় ব্যবহার করা যাবে এমন রাস্তা আর ব্রিজ তৈরি করা। খরচ ধরা হয়েছে 200 কোটি টাকা, সময় লাগবে 3 বছর। আর এর ফলে কি হবে? বাজারের সাথে যোগাযোগ বাড়বে, পর্যটনও উন্নত হবে। দ্বিতীয় প্রজেক্টটা হল বন্যা নিয়ন্ত্রণের জন্য বাঁধ আর লেভি সিস্টেম তৈরি করা। খরচ 150 কোটি, সময়সীমা 4 বছর। এটা যদি হয় তাহলে ফসল আর ঘরবাড়ির যে বিশাল ক্ষতি প্রতি বছর হয় সেটা অনেকটাই কমে আসবে। এরপর আসছে 3 নম্বর প্রজেক্ট, একটা এগ্রো আর অ্যাকোয়াকালচার পার্ক। খরচ 100 কোটি আর সময় লাগবে মাত্র 2 বছর। এই সবচেয়ে বড় লাভ হল প্রায় 2000 স্থানীয় মানুষের কাজের সুযোগ তৈরি হবে আর চাষিদের আয়ও বাড়বে। আর এর সাথে রয়েছে জনকল্যাণমূলক প্রকল্পগুলো আরও দ্রুত মানুষের কাছে পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি। যেমন জল জীবন মিশনে প্রত্যেক বাড়িতে কলের জল, প্রধানমন্ত্রী আবাস যোজনার বাকি থাকা ঘরগুলো সম্পূর্ণ করা আর আয়ুষ্মান ভারত কার্ড যেন সবাই পায় সেটা নিশ্চিত করা। তো আমরা পুরো ছবিটা দেখলাম, এলাকার পরিস্থিতি, ভোটারদের ক্ষোভ আর রাজনৈতিক দলগুলোর কৌশল সব মিলিয়ে এবার আমরা এই বিশ্লেষণের একদম শেষ পর্যায়ে। এখন প্রশ্ন হল, গোসাবার ভোটারদের সামনে আসল চয়েসটা কি? গোসাবার একজন সাধারণ ভোটারের কাছে প্রশ্নটা এখন খুব পরিষ্কার। তারা কি পুরনো পরিচিত নেটওয়ার্কের উপরই ভরসা রাখবেন, নাকি এমন একটা নতুন ব্লুপ্রিন্টকে সুযোগ দেবেন যা সিস্টেম বদলানোর আর স্বচ্ছতার প্রতিশ্রুতি দিচ্ছে? শেষ পর্যন্ত গোসাবার এই ভোটের ফলাফলটা কিন্তু একটা খুব বড় সংকেত দেবে। এটা দেখিয়ে দেবে একেবারে সাধারণ মানুষের ক্ষোভ আর আশা আকাঙ্ক্ষা কি শেষ পর্যন্ত রাজনৈতিক ক্ষমতার সমীকরণ বদলে দিতে পারে। তাই এই নির্বাচন শুধু একটা আসনের জয় পরাজয়ের গল্প নয়, তার চেয়েও অনেক বড় কিছু।